এখন নামে নামে না হলেও কাজে তো ঠিকই পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতোই চলছে। কারণ বাংলাদেশের নাম তো আর চেঞ্জ করা যায়নি, কিন্তু কর্মকাণ্ড সব চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তানে যা হয় এখানেও তাই হয়। এখানেও সকালে মানুষের ঘুম ভাঙছে বিমান হামলার হুমকি নিয়ে। এখানেও সকালে একটা সংঘর্ষের খবর দিয়ে সূত্রপাত হচ্ছে, একটা হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি। কোথাও না কোথাও প্রতিদিন কোনো সংঘর্ষ সংঘাত আন্দোলন সংগ্রাম চলছেই। হ্যাঁ, তো এই পরিস্থিতি চলছে। এটা পাকিস্তানে যা হচ্ছে বাংলাদেশে এখন তাই হচ্ছে, ভেরি ক্লিয়ার। একদমই। আপনি আমাদের সঙ্গে থাকুন শাহিদুল বাবু। আর একটি যে বিষয়টিতে আমরা নজর রাখবো, সেই বিষয়টি হলো যে তাহলে পাকিস্তান ঢুকছে বাংলাদেশে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাহলে কি মোদি অর্থাৎ আমাদের ভারত সরকার তারা কি চুপ করে বসে থাকবে? তাদের কি গেম প্ল্যান, সেই বিষয়ে আলোচনা করবো। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আজ তাক বাংলায় যুক্ত হয়েছেন সরাসরি বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। দেখুন, রণধীর জয়সওয়াল, যার বক্তব্য আপনাদেরকে একটু পরে শোনাবো, তিনি বলছেন, স্পষ্ট করে বলছেন, শাহিদুল বাবু আমি আপনাকেও এই কথাটা বলছি, তিনি স্পষ্ট করে বলছেন যে ভারত তার প্রতিবেশী দেশ, সমস্ত মানে তাদের পট পরিবর্তন হোক, তাদের বিষয় যা কিছু হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সব দিকে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ নজর রাখে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ তো ভারতের বন্ধু রাষ্ট্র ছিল, এখনো পর্যন্ত আছে বলা যেতে পারে, যদিও সেইখানে বিভিন্ন রকম ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে, ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানাচ্ছেন যে আমরা লক্ষ্য রাখছি, গভীরভাবে সেই পরিস্থিতির দিকে নজর রাখছি এবং প্রয়োজনে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করব। এই যে বার্তা, এই বার্তাটা কি বাংলাদেশে বসে থাকা জামাতিরা এবং পাকিস্তানকে ৭১ হারানো ভারতের এই বার্তা, সেটা কি তারা বুঝতে পারছে না? আর বাংলাদেশের জনগণ কিসে মত্ত হয়ে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে না, তারা তাদেরকে সমর্থন করছেন। একটা বিষয় এখানে আগে পরিষ্কার হওয়া উচিত যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটা রক্তের অক্ষরে লেখা। ঠিক, বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, যার সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালে সেই সময়ে, মানে আজ থেকে ৫৩ বছর আগে, বাংলাদেশের মানুষের পাশে যদি ভারত না দাঁড়াতো, তো ভারত কবে, মানে বাংলাদেশ কবে স্বাধীন হতো তার কোনো ইয়াত্তা নেই। কারণ বাংলাদেশের যুদ্ধ করে আদৌ বাংলাদেশ স্বাধীন হতো কিনা সেটা নিয়ে সমস্যা ছিল। কারণ বাংলাদেশে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী সেদিন রাজাকার আলবদর আল শামস হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল, এবং তাদের বিরুদ্ধে খুব অল্প মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সক্রিয় অংশযুদ্ধে। তো পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে এই রাজাকার আলবদর আল শামস, যারা আজকে জামাতি ইসলাম, তারা কিন্তু অস্ত্র ধরেছিল ৭১-এ পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। আর খুব অল্প মানুষ জীবনের মায়া ত্যাগ করে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল একটি দেশকে স্বাধীন করার জন্য। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশটি অত সহজে স্বাধীন হতো না যদি ভারত বাংলাদেশের পাশে না দাঁড়াতো। সেই সময় ধরুন বাংলাদেশের ১ কোটির উপরে মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল, নিরাপদ আশ্রয়, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান। দীর্ঘ ১০-১২ মাস, ৯ মাসের মুক্তিযুদ্ধে ১০-১২ মাস ভারতের মাটিতেই মানুষগুলো ছিল। সবচেয়ে বড় যে জায়গাটি, ভারত সরকার সেদিন তো বাংলাদেশে সশস্ত্র যোদ্ধা কত ছিল, ৩-৪%। বাকি মুক্তিযোদ্ধারাই ভারতের মাটিতে ট্রেনিং নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং তাদের হাতে অস্ত্র ছিল না, সেই অস্ত্রটাও কিন্তু ভারতীয় অস্ত্র ছিল। নাম্বার 2 হলো, সেই সময় যদি ১ কোটির উপরে জনগোষ্ঠী, যারা বিশেষ করে নারী এবং বয়োবৃদ্ধ, তারা যদি ভারতের মাটিতে আশ্রয় না নিত, তাহলে বাংলাদেশে আরো বড় ম্যাসাকার হতো। যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটা হতে ১ কোটিতে দাঁড়িয়ে যেত। একদমই। তো সেই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় ভারত দিয়েছিল। তারপরে হচ্ছে সর্বশেষ, ভারত যদি বাংলাদেশের যুদ্ধে অংশ না নিত, ভারতীয় সেনাবাহিনী, তাহলে কোনোভাবেই বাংলাদেশ ওই মুহূর্তে স্বাধীন হওয়ার সুযোগ ছিল। শুধু তাই নয়, ভারত বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে ভারত বাংলাদেশেরও সওয়াল করেছে। আমি বলছি যে সেই সময়টাতে ভারতের বিরুদ্ধেও কিন্তু বিমান হামলা, বাংলাদেশের বিরুদ্ধে যেমন বিমান হামলা চলছিল, ভারতের বিরুদ্ধে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল। তারপরেই তো মূলত ভারত যুদ্ধে অংশ নেয়, এবং মাত্র ১৩ দিনের যুদ্ধে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার কূটনৈতিক কৌশল
এত সহজ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। কারণ বাংলাদেশের কোনো মানুষ সেদিন ছিলেন না যারা কূটনৈতিক মানে পরিমণ্ডলে, বিশ্ব পরিমণ্ডলে কূটনৈতিক তৎপরতা চালাবেন। একমাত্র ইন্দিরা গান্ধী সেদিন প্লেনে চেপে সারা বিশ্ব ভ্রমণ করে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করেছিলেন, বিশ্ব জনমত। এবং সেই কূটনৈতিক সফলতায় কিন্তু বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হয়েছিল। এবং স্বাধীনতার 53 বছর পরে এসে সীমান্তে মানে কাস্তে কুদাল নিয়ে আপনি ভারত স্বাধীন করতে, দখল করতে আসছেন, এটা ভীষণ ধরনের বেইমানি, এটা মুনাফেকি। এটা বাংলাদেশের মানুষ যে কত বড় নির্লজ্জ আমরা হয়ে যাচ্ছি দিনের পর দিন, এটা তার প্রমাণ। এবং এটা আমাদেরকে অনিবার্য ধ্বংসের দিকে নিয়ে আসবে। তো যে প্রশ্নটি তুমি করেছিলে তার উত্তর হচ্ছে, ভারত একটি বড় সামরিক শক্তিধর দেশ, তাদের জনসংখ্যা আমাদের চেয়ে কয়েক কয়েক গুণ বেশি। তাদের বিরুদ্ধে যুদ্ধ সংঘাত এটা আমাদের দিবা স্বপ্ন। আমরা যা দেখছি এটা কোনোভাবেই বাস্তবায়ন হওয়ার সুযোগ নেই। এর জন্য আমাকে যদি কেউ ভারতের দালাল বলে তাতে আমার আপত্তি নেই, বাস্তবতা যেটা সেটা বলতে হবে। ভারতকে আমাদের যেটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত ছিল, ভারত যেটি মনে করে যে শত্রুতা নয় বন্ধুত্ব, আমরাও সেটি কিন্তু মনে করে এসেছি মুক্তিযুদ্ধের পর থেকে। এবং বিগত সরকার, বিশেষ করে শেখ হাসিনা তার সরকার আমলে ভারতের সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে বাংলাদেশকে অনেক অনেক উপরে টেনে নিয়ে এসছেন। একদমই। বিশেষ করে বাংলাদেশের রেলওয়ে সেক্টর যেটি একদম অন্ধকারে নিমজ্জিত ছিল, ভারত সরকারের তত্ত্বাবধানে, ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশের রেল সেক্টর এখন অনেক উন্নত। ভারতের যে বাংলাদেশের যে রেল চলে তার ম্যাক্সিমাম ইঞ্জিন ভারতের উপহার, বৃষ্টির উপর ইঞ্জিন। বাংলাদেশে ভারতের ঋণে এলওসিতে বাংলাদেশে যে বাংলাদেশের বড় বড় যে রেল ব্রিজগুলো হয়েছে, বিশেষ করে কি বলে ভৈরব রেল ব্রিজ, মোংলা রেল ব্রিজ, খুলনা রেল ব্রিজ, এই রেল ব্রিজগুলো কিন্তু ভারত সরকারের অর্থায়নে, মানে ভারত সরকারের সঙ্গে এবং ভারতের বড় একটি কোম্পানি তারা এই রেল ব্রিজগুলো করেছে এবং সেগুলো কিন্তু বিগত 10-15 বছরে হয়েছে। বাংলাদেশের এই অবকাঠামো উন্নয়ন, ইভেন বাংলাদেশের আইটি সেক্টরের, বিশেষ করে আইটি পদ্ধতিগুলো ভারতের কি বলে যে ইঞ্জিনিয়ারিং সহায়তায় হয়েছে। তো এভাবে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে বাংলাদেশ। এবং ভারত বাংলাদেশ সহযোগিতা করছে তা নয়, বাংলাদেশও কিন্তু এই ভারতের যে 7 সিস্টার, সেখানে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, অস্থিরতা ছিল, সেটা দূরীকরণ, তাদের যে উলফা সহ বিভিন্ন সংগঠনকে ভারতের মাটিতে যারা সন্ত্রাসবাদ করতো তাদেরকে কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে নিবৃত্ত করা হয়েছে।